নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। দিনের শেষে আমি সৃজিতা আপনাদের সঙ্গে ফের একবার। এবার আজকে আমি কোথায় আছি দেখুন। প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার ভোট আর মাত্র কটা দিন বাকি আছে। প্রচার পর্ব একেবারে শেষের দিকে। আর ঠিক সেরকম একটা সময় আমি আজকে কোথায় আছি, তাই তো? আমি আজকে রয়েছি শ্যামপুর বিধানসভা কেন্দ্রে। অমিত শাহজি এসেছিলেন হিরণময় চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী শ্যামপুর থেকে, তার জন্য। এখানে একটা হাসপাতাল নেই। আমাদের দেশ স্বাধীন হয়েছে, শ্যামপুরে একটা রেল স্টেশন নেই। দেশ স্বাধীন হয়েছে, শ্যামপুরে কোনো আদালত নেই। মাঠে যে ভিড় হয়েছিল, হেলিপ্যাডের আশেপাশে যে ভিড় হয়েছিল, সেই ভিড় দেখে খোদ অমিত শাহজিও বলেছেন তাহলে কি সত্যিই পরিবর্তনটা হচ্ছে? অমিত শাহজি হয়তো নিশ্চিত, আমরা প্রশ্ন করছি হাওয়া কি বদলাচ্ছে শ্যামপুরের? এটা বোঝার জন্য তো শ্যামপুর বাসের সঙ্গে কথা বলতে হবে এখানকার প্রার্থীদের সঙ্গে, তাই না? আজকে আমি দিনের শেষে পেয়ে গেছি বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে। সারাদিন প্রচার সেরে একদম কার্যালয়তে শেষ লগ্নে আমায় কিছুটা সময় দিয়েছেন। থ্যাংক ইউ হিরণদা। কি খবর, কেমন আছেন? খুব ভালো আছি। অমিত শাহজি এসেছেন, আশীর্বাদ করে গেছেন। শ্যামপুরের মায়েরা, ভাইয়েরা, বোনেরা তো গত 36 দিন ধরে আশীর্বাদ করছেন। আজকে 37তম দিন। তো এই 37টা দিন এখানে মানে সকাল 8টা থেকে রাত্রি 3টে অবধি, মানে গতকাল আমরা সবাই 4টে শুতে গেছি। এত বড় স্টেজ, এত কিছু ম্যানেজ করা, এবং যেটা সবচাইতে আনন্দের আমাদের শ্যামপুরেতে যে আমাদের যে মন্ডল সভাপতিরা যারা আছেন তারা সব আমার একদম ছোট ভাইয়ের মতো। তো ওই 6জন ওরা আছে, আর আমাদের পুরো জেলার টিমটাই সব একদম ইয়াং ছেলে। কিন্তু এই শ্যামপুরেতে এরা সবাই মিলে আমরা একসঙ্গে মিলে রাত জেগে কালকে স্টেজ করেছি। আর দেখছো গলা পুরো বসে গেছে। তারপরে আজকে সকাল থেকে আর ওখানেই থাকা। আর যেটা সবচেয়ে বড় পাওনা সেটা হলো যে মাননীয় অমিত শাহজি যখন নামলেন হেলিকপ্টার থেকে, নেমে একটাই কথা, আমাকে ছবিগুলো পাঠালেন ওনার। উনি ওপর থেকে ছবি তুলেছেন। আচ্ছা, উনি ওপর থেকে ছবি তুলেছেন, মানে হেলিকপ্টার থেকে ছবি তুলেছেন? আচ্ছা, ছবি তুলে এবং সেটা ভিডিও করে আমাকে পাঠালেন, দিয়ে বললেন যে तुमको तो समझ में नहीं आ रहा है कितने लोग नीचे हैं, मैं तो ऊपर से देखा, पूरा मैदान भरा हुआ है, मैदान के बाहर में भी लोग हैं। तो তাহলে এই যে এত লোক, হিরণময়দা, কি মনে হচ্ছে মানে শ্যামপুরে কি বদলাবে? শ্যামপুরে হাওয়া কি বদলাবে? শ্যামপুরে দেখো, গত 25 বছর ধরে তৃণমূল কংগ্রেস এখানে এমএলএ আছেন। গত 25 বছর, একদম, হ্যাঁ, একদমই তাই। বছর নয়, 25 বছর ধরে। ঠিক। এবং যিনি মাস্টারমশাই কালী পদবাবু যিনি আছেন, তাকে খুদ মুখ্যমন্ত্রী বলছেন যে কালিদাস। আবার এখানকার যিনি প্রার্থী, হ্যাঁ, নদেবাসী জানা মহাশয়, তারও প্রায় 80-র কাছাকাছি বয়স। মানে ওনার বয়স 85, উনি ছেড়ে গেলেন। আর একজন আসছেন যিনি প্রায় 80-র কাছাকাছি বয়স, তাকে বলছেন নাদেবাসী। আচ্ছা, মানে সেই নামটাও মনে নেই বলছেন? না, শ্যামপুরের যে মানুষ তারা গত 79 বছর ধরে বঞ্চিত। মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে 79 বছর, এখানে একটা হাসপাতাল নেই। এখানকার মায়েরা, ভাইরা, বোনেরা হাত কেটে গেলেও উলুবেড়িয়া দৌড়াতে হয়। হ্যাঁ, উলুবেড়িয়া এখান থেকে যথেষ্ট দূর। হ্যাঁ, উলুবেড়িয়া এখান থেকে যেতে মিনিমাম 1.5 থেকে 1.5 ঘন্টা তো লাগেই। তো বহু মানুষ মানে রাস্তাতে মারা গেছেন। এবং এখানে ধরো রাত্রিবেলা কিছু হলে এখনো ব্রিজ হয়নি, যেটা অমিত শাহজি বললেন যে আমি এখানে ব্রিজ, আমি ওনাকে বলেছিলাম যে ব্রিজটা খুব ভেরি ইম্পর্টেন্ট। তো ব্রিজ নেই, নৌকা পেরোতে হয়। মানে আমি যখন মায়ের হাত ধরে এখানে আসতাম মামার বাড়িতে, আমার তো শ্যামপুর নিজের মামার বাড়ি। মানে এই নদী ধরো দামোদর নদীর এপারে শ্যামপুর, ওপারে উলুবেড়িয়া। তো মা এপারে জন্মেছে, আমি ওপারে জন্মেছি, মাঝখানে নদী। তো তখনও মায়ের হাত ধরে নৌকা করে আসতাম। এখনো মানুষ নৌকা করে পেরোয়। নৌকা তো রাত্রিবেলা চলে না। মানে রাত্রিবেলা কেউ বিপদে পড়লে তাকে সেই পুরো বাগনান দিয়ে অথবা সেই পুরো 58 গেট দিয়ে ঘুরে যেতে হয়। কোয়াক ডাক্তারের কথা একটা সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানে কোয়াক ডাক্তার দিয়ে নাকি কাজ চালিয়ে দেওয়া যায়। জানা নেই এটা কিভাবে বলা যায়, কিন্তু আমার কথা হচ্ছে ডাক্তাররা কেন আসতে চান না? কমিউনিকেশনের প্রবলেম, তাদের থাকার প্রবলেম, মানে একটা তো কোনো সমস্যা রয়েছে যার জন্য ডাক্তার এখানে আসবে না। কি করে আজ থেকে 1.5 ঘন্টা চলে যাবে না? তো তার থেকে এখানকার মানুষরাই তো গত 79 বছর ধরে উলুবেড়িয়ে যাচ্ছে। তো ফলে ডাক্তাররা হঠাৎ করে এখানে আসতে যাবেন কারণ সবাই এখান থেকে ওখানে যায়। তো এই যে এক ভয়ঙ্কর দুর্দশা আমাদের শ্যামপুরে। মানে এখানে তুমি যদি কাহিনী শোনো, পুরো শ্যামপুরটাই তো কৃষি প্রধান একটি বিধানসভা। সেখানে ধরো 99% মানুষের জমি, তাদের এখানে ধান চাষ হয়। তো এখানে 25 বছর আগে এখানে 26টা খালেতে জল ছিল। এই তৃণমূল
তৃণমূল কংগ্রেস যিনি এখন বর্তমানে দাঁড়িয়েছেন ইনি তো একজন তোলাবাজ। আচ্ছা, হ্যাঁ, তো তুমি ডাইরেক্টলি বলছো? হ্যাঁ, সবাই জানে এখানে নদীবাবু তোলাবাজ। তো তিনি এই খালগুলোকে দখল করে নিয়েছেন, দখল করে বহু তৃণমূল নেতা সেখানের উপরে বাড়ি করেছে, ফলে তার পিছনে শয়ে বিঘা জমি, সেখানে জল যায় না, চাষ হয় না। উনি বহু খালকে বিক্রি করে দিয়েছেন। তো ফলে যেটা হয়েছে 26টা খালেতে জল না যাওয়ার জন্য জমিতে জল পৌঁছচ্ছে না। ফলে আমাদের পশ্চিমবঙ্গ এবং শ্যামপুরের যে প্রধান যে জীবিকা কৃষি, সেখানে 2 ফসলি জমিতে চাষ হতো, সেটা এখন 1 ফসলি হয়। আর বাকি পুরো জায়গা তোমার হোগলা বন, মানে তুমি যদি এখান থেকে ধরো এই ভিতরটাই ধরো চাষের জমি, তুমি গেলে তো সব হোগলা বন হয়ে আছে। মানে আমি বুঝলাম না, এটা তো পেটে মারা হচ্ছে। আর সেরকমই একজন মানে যিনি তোলাবাজ বলছেন হিরণময় চট্টোপাধ্যায়, তাকে আরেকবার তৃণমূল ভরসা করে দাঁড় করে দিল ঠিক কিসের ভিত্তিতে, এটাও আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি যেহেতু খড়গপুর সদরে ছিলাম, আমি হিরণদাকে জিজ্ঞেস করতে চাই যে নিজের কাজের হিসেব দিলীপ দাকে দিয়ে আসবেন, নাকি দিলীপ দা থেকে আরো কিছু আইডিয়া নেবেন এই 26শে নির্বাচনের আগে, কোনটা করবেন? না, আমি 5 বছরে যা কাজ করতে পেরেছি আমার মনে হয় ঈশ্বরের কৃপায় পশ্চিমবঙ্গের বোধহয় কোনো বিধানসভাতে এত কাজ হয়নি। 294টা বিধানসভায় গত 2021 থেকে 2026 খড়গপুর বিধানসভায় যে 8,500 কোটি টাকার কাজ হয়েছে, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো বিধানসভায় এত কাজ হয়েছে। এবং যে আমার যে এমএলএ ফান্ড তারও 100% আমি খরচা করে এসেছি। এবং গত 5 বছর আমি ওখানেই ছিলাম। ওখানে মেডিকেল কলেজ হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ অ্যান্ড ফাউন্ডেশন মেডিকেল কলেজ করেছি মানে সরকার করেছে, আমি তার সঙ্গে যতটা পেরেছি মানে প্রেসার দিয়ে তাড়াতাড়ি করানোর চেষ্টা করেছি। আমাদের ওখানেতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তারও আমি ওখানে অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে ওখানে আমি কাজ করেছি। এই ভোটে আসার আগে রেজিগনেশন দিয়ে এসেছি। তো ফলে আমি বলছি খড়গপুরে ধরো, খড়গপুর থেকে সাঁতরাগাছি 2,905 কোটি টাকার নতুন লাইন হচ্ছে, যেটা আমি অশ্বিনী বৈষ্ণবজিকে বলেছি, মাননীয় রেলমন্ত্রীজিকে, যে এই যে লাইনটার জন্য আপনি 3,000 কোটি টাকা দিয়েছেন, তখন তো আমি জানতাম না শ্যামপুরে দাঁড়াবো। তো যেদিনকে দাঁড়িয়েছি সেদিনকে আমি ওনার সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, স্যার আপনি 3,000 কোটি টাকা তখন দিয়েছেন, আপনার অফিসে গিয়ে আমি দিনের পর দিন পড়ে থাকতাম, আমাকে ওখান থেকে কিছু টাকা বাড়িয়ে দেবেন যাতে আমি রেল লাইনটা মানে বাগনান হয়ে শ্যামপুরে উলুবেড়িয়া নিয়ে যেতে পারি। তাহলে আমাদের দেশ স্বাধীন হয়েছে, শ্যামপুরে একটা রেল স্টেশন নেই। দেশ স্বাধীন হয়েছে, শ্যামপুরে কোনো আদালত নেই। দেখুন আমতা পাশে, আমতাতেও আদালত আছে। এখানে মানুষের কিছু কেস হলে তাকে তখনও উলুবেড়িয়া যেতে হয়। ছেলে মেয়েরা কলেজে ভর্তি হবে, তাকে উলুবেড়িয়া যেতে। কেন? এখানে যে শ্যামপুর কলেজ আছে, সেই শ্যামপুর কলেজটাকে নদেবাবু পুরোপুরি পার্টি অফিস বানিয়েছে। আপনি ফেরার সময় একবার কলেজের সামনে দাঁড়াবেন, দেখবেন কলেজের গেটের ঠিক ডান দিকে নিচে পতঞ্জলি দোকান, আর ওপরে দেখবেন নদেবাবুর পার্টি অফিস। কোনো মানে আছে একটা কলেজে পড়াশোনার জায়গায় এসব হচ্ছে? এবং তারপরে টিএমসিপির যারা ছাত্ররা রয়েছেন তারা মাঝে মাঝেই ওই জয় বাংলা আর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এর বাইরে গিয়ে আর কিছু করেন। একবার প্রশ্নও তো করতে পারেন সেই সমস্ত পড়ুয়ারা যে এই সমস্ত কলেজে কেন পড়াশোনা হচ্ছে না। যাই হোক, এই আলোচনাটা যখন চলতে থাকছে লাগাতার, তখন আমি একবার আজকে সারাদিনের সব থেকে গুরুত্বপূর্ণ খবরটা দেখিয়ে দিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রোড শো করেছেন, র্যালি করেছেন, সেই ছবিটা একবার দর্শকরা দেখুন, সেই প্রতিবেদনটা দেখুন, ফের আসছি। ফের ভোটবঙ্গে প্রধানমন্ত্রী, রবিবার জোড়া জনসভা নরেন্দ্র মোদীর। উত্তর 24 পরগনার ঠাকুরনগর ও হুগলির হরিপালে সভা করবেন প্রধানমন্ত্রী। বিকেলে উত্তর কলকাতায় র্যালি রয়েছে। বিকেপাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং পর্যন্ত র্যালি করবেন তিনি। শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এবং মানিকতলার প্রার্থী তাপস রায়ের সমর্থনে হবে র্যালি। দ্বিতীয় দফার ভোটে ভরকেন্দ্র ভবানীপুর। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়নে হাজির ছিলেন অমিত শাহ। সোমবার অর্থাৎ ভোট প্রচারের শেষ দিন ভবানীপুরে র্যালি করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। বেলা 4টে বিকে পাল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আসতে চলেছেন এই শ্যামপুকুর মাটিতে। আমরা খুবই গর্বিত, খুবই আনন্দিত। 26-এর ভোটে কার্শিয়াং থেকে কাকদ্বীপ চষে ফেলেছেন নরেন্দ্র মোদী, সেরেছেন রোড শো। উপচে পড়া ভিড় ছিল তাঁর সভা ও রোড শোতে। প্রধানমন্ত্রীর অন্যান্য বারের ভোট প্রচারের সঙ্গে এবারের প্রচারের বড় পার্থক্য রয়েছে। এবার সরাসরি জনসংযোগ সেরেছেন মোদী। ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঝালমুড়িও খেয়েছেন, আবার নৌকা বিহারও করেছেন। শেষ লগ্নে ম্যারাথন প্রচারে মোদী। এতে আরও ঝাল বাড়বে তৃণমূলের। রিপাবলিক বাংলা। আচ্ছা
তাহলে চলুন আমরা কথা বলতে বলতে যে নির্বাচনী কার্যালয়, সাময়িক যে কার্যালয় তৈরি করা হয়েছে বিজেপির তরফ থেকে, সেই কার্যালয়ের একেবারে অন্দরমহলে চলে এসেছি, যেখানে বসে তাদের আলাপ আলোচনা সবকিছু চলে। দাদা বসুন, দেখি একটু গল্প করা যাক এখানে বসে। এখানেই তো মানে সারা দিন ধরে প্ল্যান প্রোগ্রাম সবকিছু হচ্ছে, গোটা রাত ধরে হচ্ছে, সেসব গল্পও আমি শুনেছি। কিন্তু বিষয় হচ্ছে এতগুলো অভিযোগ যে শুনলাম, তাহলে এই যে 25 বছর ধরে একজন এমএলএ রয়েছেন শ্যামপুরে, তিনি কি কি উন্নয়ন করেছেন, এই ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? না, আমি না, এখানকার মা বোনেরা যারা আছেন তারাই, আমি এই প্রশ্নটা সেম করেছিলাম যে ভাই আমি এখানে এসেছি খড়গপুর থেকে এলাম, তোমরা একটুখানি বলো যে উনি কি কি উন্নয়ন করেছেন, আমি জেনে নিই। তো ওনারা বললেন যে দাদা, শ্যামপুরের গত 25 বছরের একমাত্র উন্নয়ন যেটা ভারতবর্ষেতে নাম্বার 1, সেটা হলো প্রতিটা পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে মদের দোকান। ভারতবর্ষের একমাত্র জায়গা যার নাম শ্যামপুর, যেখানে ফোন করলে হোম ডেলিভারিতে মদ পাওয়া যায়। বললাম যে তুমি মদ যে খাচ্ছ, তুমি তো বেকার, টাকা পাবো কোথায়? বলছে কেন, ওই যে লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা দেয়, পায় আমার মা। তো প্রথমে মায়ের আঁচল থেকে নিয়ে নি, তাইলাম যে ওটা কতদিন চলে, বলে 1 সপ্তাহ। তারপরের সপ্তাহ বলছে কেন, আমার বউ যে আছে সেও পায় লক্ষ্মীর ভান্ডার, হয়ে গেল 2 সপ্তাহ। এলাম তার পরের সপ্তাহ বলছে কেন, আমার বাবা বার্ধক্য ভাতা পায়, 3 সপ্তাহ হয়ে গেল। এলাম তাহলে 4 নম্বর সপ্তাহ, বলো ওখানেই তো সবচেয়ে বড় গ্যাড়াকল হয়ে গেছে। এলাম কেন, কি না, বললো যে এই শতাব্দীর সবচাইতে বড় ঢপ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মেরেছেন, সেটা হলো যে সবাইকে উনি যুব সাথীতে 1,500 টাকা করে দেবেন। বলে সেই জন্য 4th উইকের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম যে 4 সপ্তাহ আমাদের কেটে যাবে, 3 সপ্তাহ যোগান ছিল, কিন্তু সেটা সবচেয়ে বড় ঢপ হয়ে গেছে দাদা। আমরা 4 নম্বর সপ্তাহে আমরা সব শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছি। অসাধারণ, এই যে টাকার এত সুন্দর ডিস্ট্রিবিউশন শ্যামপুর এলাকায় হয়, সত্যি আমি না এলে জানতে পারতাম না যদিও। আর সব থেকে দামি ওষুধ, গুরুত্বপূর্ণ ওষুধ যে মদ, এটাও শ্যামপুরে না আসলে আমি বুঝতে পারতাম না, এটা ঠিকই। কিন্তু এত কিছুর পর অমিত শাহজি আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন শ্যামপুরবাসীর উদ্দেশ্যে যে আপনারা হিরণময় চট্টোপাধ্যায়কে জেতান, তাকে বড় মানুষ আমরা করব। না, এটা আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না, অমিত শাহজি যেটা বলেছেন সেটা আপনারা একবার শুনুন। 4 तारीख को हमारे प्रत्याशी हिरण्य चटर्जी यहां से विधायक बनकर जाएंगे, और श्यामपुर वालों, ये हिरण्य बाबू को आप विधायक बना दो, उनको बड़ा आदमी बनाने का काम हम करेंगे। আমি এটা বুঝতে পারছি না, তৃণমূল কি পালস বুঝতে পারছে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? মানে একজন প্রার্থী হিসেবে, উনিও একজন প্রার্থী, আপনিও একজন প্রার্থী হিসেবে আপনার কি মনে হয়? না দেখুন, তৃণমূলের বিসর্জন পশ্চিমবঙ্গে সেই দিনকে হয়েছিল যেদিনকে আমাদের আরজি করেতে আমাদের বোনকে ওইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেদিনকে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে কিন্তু বিসর্জন দিয়ে দিয়েছেন। আমরা শুধু অপেক্ষা করছি 4 মে, যেদিনকে তৃণমূলের বিসর্জনের আমরা বিজয় দশমী পালন করব। এর মদ আর লটারি, এই দুটো কোম্পানির মালিকই কিন্তু আমাদের কয়লা ভাইপো। আচ্ছা, তো ফলে এই যে 1,500 টাকা করে, আপনি ভাবলেন আমি এত ইয়ার্কি মারছি বা মজা করছি, মজা কিন্তু নয়। এই যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকাগুলো, যেগুলো এরা যে খরচা করে দিচ্ছে মদ এবং লটারিতে, অর্থাৎ সরকারের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার, সেই ট্যাক্সের টাকা চলে যাচ্ছে মদ এবং লটারি কার কাছে, কয়লা ভাইপোর কাছে। সময় একদম শেষ প্রায়, আমি একটা র্যাপিড ফায়ার রাউন্ড করবো হিরণদাকে নিয়ে, চা খেতে খেতে হয়ে যাক সেটা। 2টো নাম বলছি, একটা চুজ করতে হবে, ডিপ্লোম্যাটিক না হলেই ভালো। আচ্ছা, প্রথমেটা হয়তো সহজ, জয় শ্রীরাম না জয় বাংলা? জয় শ্রীরাম। জোরে হোক একটু। জয় শ্রীরাম। থ্যাংক ইউ। আচ্ছা, রাজনীতি না অভিনয়? আমার কাছে এই মুহূর্তে রাজনীতি। কোনটা বেশি কঠিন? দুটোই কঠিন। ভাতা না কর্মসংস্থান? অবশ্যই কর্মসংস্থান, কাজ চাই, চাকরি চাই, শিল্প চাই, কারখানা চাই। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমার কাছে তো দুটোই। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ? না, দুজনেই আমার কাছে, দুজনেই মানে এক শুভেন্দুদার সঙ্গে বহুদিনের পরিচয়, আর দিলীপ বাবুর সঙ্গে আমি খড়গপুরে একসঙ্গে রাজনীতি করেছি। মানে দুজনেই আমার হৃদয়ে আছেন, মানে হৃদয়ের একদিকে শুভেন্দুদা, একদিকে দিলীপদা। আচ্ছা, দুপুরে কর্মীদের সঙ্গে লাঞ্চ নাকি ডায়েটে নজর দেওয়া? না, আমি সকালবেলা পান্তা ভাত খেয়ে বেরোই। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা ভালো প্রসেস এই গরমে। আচ্ছা, পয়লা বৈশাখ, রামনবমী? আমার কাছে দুটোই। পয়লা বৈশাখ আমার বাংলার নববর্ষ, এবং রামনবমী আমাদের সমস্ত হিন্দু ভাই বোনেদের সেন্টিমেন্ট, ইমোশন। আচ্ছা,
হিরণময় চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তি যাকে আমরা অ্যাকচুয়ালি দুভাবেই পেয়েছি, তার কাজে আমার প্রশ্নটা হচ্ছে বিধানসভা না লোকসভা কোনটা বেশি চ্যালেঞ্জিং? মানে অবশ্যই বিধানসভা, কারণ বিধানসভাতে মানুষের প্রয়োজন অনেক বেশি হয় এবং বিধানসভাতে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি ইন্টারাক্ট করতে হয়। বেশ, এবার আমি একদম শেষ পর্যায়ে কিছু করা প্রশ্ন, কিছু ভিন্ন প্রশ্ন, যেটার উত্তর এক শব্দে বা এক লাইনে দিতে হবে। ঠিক আছে? আপনার স্টার ইমেজের জন্য আপনাকে ব্যবহার করা হচ্ছে বারবার বিজেপির তরফে? একদমই নয়। বেশ, উত্তরটা পেয়ে গেছি। কোয়েল মল্লিক তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ, আপনার বিরোধিতায় তিনি কিন্তু প্রচারে নেমেছেন, বিজেপির বিরোধিতাতেও নেমেছেন। এখন বিষয়টা হচ্ছে একটা সময় তিনি আপনার সহ অভিনেত্রী ছিলেন, এটা কি করে ডিল করছেন? মানে আমি খালি ওর সব জন্য একটা কথাই বলবো যে একবার অভয়ের কথাটা যদি একবার মনে করে, দাদা আমি বোম্বে থেকে এলাম, রোজ 10 জন 12 জন করে ফোন করে, দাদা ট্রেনের টিকিট পাচ্ছি না। এলাম, ভাই ট্রেনের টিকিট পাচ্ছ না, বাসে করে চলে আসবো। দাদা আসছি, ভোটটা দেবো। আরে বাবা, এটা একটা ভালো সাইন। ভোটটা দিক অন্তত মানুষ, এটা দরকার। আর একটা প্রশ্ন হচ্ছে যে গুঞ্জন নাকি আপনি ফুল বোতল করবেন ভোটের পর? ও তো অনেকদিন ধরে, যেদিনকে 2021-এ আমি এমএলএ হয়েছিলাম সেদিন থেকেই চলছে। তারপরে আমি বিজেপির আমার কাউন্সিলর হয়েছি, তারপরে বিজেপির হয়ে আমি লোকসভা লড়েছি। আমার চাপে পড়ে ঘাটাল মাস্টার প্রকল্প শুরু করতে বাধ্য হয়েছে। আচ্ছা, বেশ, আমার আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে। অনেকটা শুভেচ্ছা রইল হিরণময় চট্টোপাধ্যায়ের জন্য। আজকে দিনের শেষেতে আমি ছিলাম শ্যামপুর বিধানসভা কেন্দ্রে, এটি হাওড়া জেলার অন্তর্গত উলুবেড়িয়া লোকসভার মধ্যে পড়ছে। দ্বিতীয় দফার ভোট কিরকম হয়? প্রথম দফায় 90%-এর বেশি ভোট। দ্বিতীয় দফার ভোট কিরকম হয়, মানুষ কি বলেন, সেটা চৌঠামি আপনারা জানতে পারেন। রিপাবলিক বাংলায় আপনাদেরকে নজর রাখতে হবে। আজকে এখানেই শেষ করছি। দিনের শেষে ক্যামেরায় ছিলেন রোহিতগঞ্জ, সঙ্গে আমি সৃজিতা। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।